হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্কিয়ানিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির দ্বিতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, বালুরঘাট হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই পরীক্ষার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই সিনটা তোমাদের দ্য রিবেল পোয়েট থেকে দেওয়া হয়েছে। দেখো, ফাদার, বাবা কি বলছে, ইন 1910 নজরুল মেট দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। 1910 সালে নজরুল বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে দেখা করেছিলেন, হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। কবি কুমুদরঞ্জন মল্লিক ছিলেন প্রধান শিক্ষক, যে স্কুলে নজরুল পরবর্তীতে ভর্তি হয়েছিলেন। প্রীতম, তারপর প্রীতম কি বলছে, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। কুমুদরঞ্জন কি তাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন। ফাদার, বাবা কি বলছে, ইয়াস, হ্যাঁ, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খায়াম। কিন্তু নজরুল প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ এবং পার্সিয়ান কবি হাফেজ এবং খায়ামের দ্বারা। আঙ্কেল রহিম, রহিম চাচা কি বলছে, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ। তুমি কি জানো ইংরেজদের অধীনে নজরুল আর্মিতে জয়েন করেছিল। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি ছিলেন 49তম বাংলার সৈন্যদলে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর এই সৈন্যদলটি ভেঙে যায়। সো হি কেম টু কলকাতা, তাই তিনি কলকাতাতে চলে আসেন। ফাদার, বাবা কি বলছে, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। অ্যাট দ্যাট টাইম, এই সময়, ইন্ডিয়ানস ভারতীয়রা হ্যাড রাইজেন রুখে দাঁড়িয়েছিল এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, ইংরেজ শাসনের বিরুদ্ধে। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল প্রোটেস্টেড মানে প্রতিবাদ জানিয়েছিল এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ, নিষ্ঠুর ব্রিটিশদের বিরুদ্ধে, ইন হিজ ওন ওয়ে, তার নিজের মতো করে। ইনফ্যাক্ট, এমনকি হি অলসো স্টার্টেড, তিনি শুরু করেছিলেন, রাইটিং লিখতে, পোয়েমস কবিতা, ইজেস প্রবন্ধ, অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের ভাষায় গান। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন ভারতের বিদ্রোহী কবি। তাহলে কাজী নজরুল ইসলামকে বলা হয় ভারতের বিদ্রোহী কবি, তাই না? তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা কি বলেছে, হাফেজ অ্যান্ড খায়াম ওয়ার। হাফেজ এবং খায়াম ছিলেন ইন্ডিয়ান, ব্রিটিশ, পাকিস্তানি নাকি ইরানিয়ান পোয়েটস। এরা ছিলেন, দেখো এখানে রয়েছে পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খায়াম। পার্সিয়ান কবি ছিলেন হাফেজ এবং খায়াম, কিন্তু তোমরা এখানে দেখো পার্সিয়ান অপশন নেই, তোমরা কিন্তু ভুল করে দেবে। সেই ক্ষেত্রে তোমরা একটু জেনে রাখো যে পার্সিয়ানদেরকেও কিন্তু মাঝে মাঝে ইরানিয়ানও বলা হয়। ওকে, মানে পার্সিয়ানের অধিবাসীদের ইরানিয়ানও বলা হয়। তাহলে এটার সঠিক উত্তর কি হবে, হাফেজ অ্যান্ড খায়াম ওয়ার ইরানিয়ান পোয়েটস। ওকে, বিয়েটা দেখো, নিবারণচন্দ্র ঘটক ওয়াজ এ কনজারভেটিভ। কনজারভেটিভ মানে হচ্ছে রক্ষণশীল, কনভেনশনালিস্ট মানে হচ্ছে প্রচলিতবাদী, রিবেল মানে হচ্ছে বিদ্রোহী, নাকি নান অফ দিস মানে এগুলোর মধ্যে কোনোটিই নয়। তাহলে নিবারণচন্দ্র ঘটক ছিলেন একজন রিবেল অর্থাৎ বিদ্রোহী, তাই না? তাহলে অপশন 3 নম্বরটা হবে সঠিক উত্তর।
তিনের দেখো, নজরুল ওয়াজ ইন দ্য ড্যাশ বেঙ্গল রেজিমেন্ট। নজরুল বাংলার কততম সৈন্যদলে ছিলেন? এটা হবে 49, অর্থাৎ 49তম বেঙ্গল রেজিমেন্টে ছিলেন, তাই না? তাহলে অপশান 1 হবে সঠিক উত্তর। এরপর দেখো বিএডটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য এবাভ টেক্সট। পাঠ্য থেকে, উপরের পাঠ্য থেকে তথ্য নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। এটা কি বলেছে, দ্য সিটিজেন অফ পার্সিয়া ইজ কল্ড। পার্সিয়াতে যারা বসবাস করে তাদেরকে কি বলে? আমরা জানি পার্সিয়ান, তাই না? বিয়েটা দেখো, এ পার্সন হু ফাইটস এগেনস্ট অথরিটি ইজ কল্ড। যে ব্যক্তি কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করে তাকে বলা হয়, কি বলা হয়? রিবেল, অর্থাৎ বিদ্রোহী। সিএটা দেখো, কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য ড্যাশ অফ নজরুল স্কুল। কুমুদরঞ্জন মল্লিক ছিলেন নজরুলের বিদ্যালয়ের কে? এটা হবে হেডমাস্টার অফ নজরুল স্কুল। ওকে, এরপর সিএটা দেখো, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এ দাগের প্রশ্ন দেখো, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। কারা নজরুলকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন? তাহলে এই প্রশ্নটির উত্তরটা দেখো, নজরুল ওয়াজ ইন্সপায়ার্ড টু রাইট পোয়েমস বাই হিজ টিচার কুমুদরঞ্জন মল্লিক। নজরুল অনুপ্রাণিত হয়েছিলেন কবিতা লিখতে কার দ্বারা? তার শিক্ষক কুমুদরঞ্জন মল্লিকের দ্বারা। হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড, তিনি প্রভাবিত হয়েছিলেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খায়াম। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং পার্সিয়ান কবি হাফেজ এবং খাইয়ামের দ্বারাও কিন্তু প্রভাবিত হয়েছিলেন। ওকে, এরপর বিয়ের প্রশ্ন দেখো, হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ। কিভাবে নজরুল ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল? তাহলে এই প্রশ্নের উত্তর দেখো, নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল প্রতিবাদ জানিয়েছিল নিষ্ঠুর ইংরেজদের বিরুদ্ধে ইন হিজ ওন ওয়ে, তার নিজের মতো করে। কিভাবে? ইনফ্যাক্ট এমনকি হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, তিনি কবিতা লিখতে শুরু করেন, ইজেস প্রবন্ধ লিখতে শুরু করেন, অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের ভাষায় গানও লিখতে শুরু করেন। এগুলির দ্বারা ইংরেজদের বিরুদ্ধে, নিষ্ঠুর ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন কে? নজরুল। ওকে, বোঝা গেল? এরপর দেখো রিডিং স্কিল, অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। সুকান্ত ভট্টাচার্য ওয়াজ বর্ন অন 15 আগস্ট ইন 1926 ইন কলকাতা। সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15 আগস্ট কলকাতাতে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ কল্ড দ্য ইয়ং নজরুল অ্যান্ড দ্য টিনেজ রিবেল পোয়েট। তাকে বলা হতো ইয়ং নজরুল, অর্থাৎ তরুণ নজরুল এবং কিশোর বিদ্রোহী কবি। এ রেফারেন্স টু কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল অনুপ্রেরণায় ফর হিজ সিমিলার রিবেলিয়াস স্টেন্স এগেনস্ট দ্য ব্রিটিশ রাজ অ্যান্ড দ্য সোশ্যাল এলিটস থ্রু দ্য ওয়ার্ক অফ পোয়েট্রি। ব্রিটিশ রাজ ও সমাজের অভিজাত শ্রেণীর বিরুদ্ধে কাব্যকর্মের মাধ্যমে তার অনুরূপ বিদ্রোহী অবস্থানের জন্য। হিজ নোটেবল রাইটিংস আর ছাড়পত্র, পূর্বাভাস, ঘুম নেই, হরতাল, অভিযান ইটিসি। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ছাড়পত্র, পূর্বাভাস, ঘুম নেই, হরতাল, অভিযান ইত্যাদি। হিজ ফাদার্স নেম ওয়াজ নিবারণ চন্দ্র ভট্টাচার্য। তার পিতার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য। অ্যান্ড মাদার্স নেম ওয়াজ সুনীতি দেবী, এবং তার মাতার নাম ছিল সুনীতি দেবী। দ্য ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল বুদ্ধদেব ভট্টাচার্য ওয়াজ হিজ নেফিউ। দ্য ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তার নেফিউ, মানে হচ্ছে ভাগ্নে। সুকান্ত ভট্টাচার্য ডায়েড অন 13 May in 1947 at the age
of 20 due to tuberculosis at K.S. Roy TB Hospital. সুকান্ত ভট্টাচার্য মারা যান 13 মে 1947 সালে অ্যাট দ্য এজ অফ 20 বছর বয়সে ডিউ টু টিউবারকুলোসিস টিবি রোগে মারা যান অ্যাট K.S. রয় টিবি হসপিটাল, K.S. রায় টিবি হাসপাতালে। ওকে, এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। নিচের স্টেটমেন্টগুলি যেটা ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটা ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে এটা দেখো, সুকান্ত ভট্টাচার্য ওয়াজ দ্য নেফিউ অফ বুদ্ধদেব ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ভাগ্নে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ এখানে দেখো বলা আছে যে বুদ্ধদেব ভট্টাচার্য ওয়াজ হিজ নেফিউ, মানে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সুকান্ত ভট্টাচার্যের ভাগ্নে, কিন্তু এখানে বলেছে যে সুকান্ত ভট্টাচার্য ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের ভাগ্নে। তাহলে এই স্টেটমেন্টে কি হবে? নিশ্চয়ই ভুল, তাই না? তাহলে পাশে হবে এফ। বিয়েটা দেখো, সুকান্ত ওয়াজ কল্ড কিশোর বিদ্রোহী কবি। এই স্টেটমেন্টটাও কিন্তু সম্পূর্ণ সঠিক স্টেটমেন্ট, কারণ দেখো এখানে বলেছে যে হি ওয়াজ কল্ড দ্য ইয়ং নজরুল অ্যান্ড টিনেজ রিবেল পোয়েট। টিনেজ রিবেল পোয়েট মানেই হলো কিশোর বিদ্রোহী কবি। এখানে ইংরেজিতে দেওয়া আছে, এখানে বাংলাতে দেওয়া আছে। তোমরা এটা পাচ্ছ না, তার মানে তুমি বলে দেবে যে এটা ফলস, যে টিনেজ রিবেল পোয়েট দেওয়া আছে এখানে, আর এখানে বলা আছে কিশোর বিদ্রোহী কবি, তাহলে নিশ্চয়ই ভুল হবে। কিন্তু না, এই টিনেজ রিবেল পোয়েটের বাংলা অর্থ হচ্ছে কিশোর বিদ্রোহী কবি। ওকে, তাহলে এটা হবে ট্রু, অর্থাৎ টি। সিএটা দেখো, সুকান্ত ভট্টাচার্য ডায়েড অফ টিউবারকুলোসিস ডিজিজ। সুকান্ত ভট্টাচার্য মারা যান টিবি রোগে। এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে? টি। ডিএটা দেখো, সুকান্ত ওয়াজ কল্ড দ্য ইয়ং নজরুল। সুকান্তকে বলা হতো তরুণ নজরুল। এই স্টেটমেন্টটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে? টি। ওকে, এরপর দেখো নেক্সট পেজ কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ ডাইরেক্টেড। এটা দেখো, বিডি রয় টোল্ড দেম দ্য স্টোরি অফ ড্যাশ অক্স অ্যান্ড দ্য ফ্রগ। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে বলেছে, তাহলে এটা হবে বিডি রয় টোল্ড দেম দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ। এই লাইনটা তোমরা তোমাদের মাই স্কুল ডেজ যে পড়াটি রয়েছে ওখানে এই লাইনটা পেয়ে যাবে, তোমরা একটু দেখে নিতে পারো। বিয়েটা দেখো, আফটার হ্যাভিং ড্যাশ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। এটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এটাতেও অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে হবে, তাহলে এটা হবে আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। দেখো এই গ্রামাটিক্যাল প্রশ্নগুলোতে উত্তরগুলো কিভাবে হলো, কেন হলো, এর নিয়মগুলো কি, এই সব নিয়মগুলো তোমরা কিন্তু পিডিএফে পেয়ে যাবে। ওকে, তাহলে তোমরা পিডিএফগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, সেখান থেকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সিট দেখো, হিজ অর্ডার ওয়াজ ড্যাশ পানিশ দ্য প্রিজনার্স। এটা হবে হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স। ডিএট দেখো, অনলি হিজ ব্যাগ ওয়াজ ড্যাশ দ্য ওয়াটার। এটা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। তাহলে দেখো বলেছে যে শুধুমাত্র তার পিঠটা জলের উপরে ছিল, তাহলে উপর বোঝাতে কি হবে? অ্যাবাভ, তাই না? তাহলে শূন্যস্থানে অ্যাবাভ বসবে। ইয়েটা দেখো, বিডি রয় টট দেম ড্যাশ। এখানে কোন প্রোনাউন্সিয়েশন অর্থাৎ কোন বানানটা সঠিক সেটা নিচে দাগ দিতে হবে, অর্থাৎ চুজ দ্য কারেক্ট স্পেলিং টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে এখান থেকে সঠিক বানানটা বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে প্রোনাউন্সিয়েশন এর সঠিক বানান হবে এটা, PRONUNCIATION, প্রোনাউন্সিয়েশন। ওকে, এফেক্ট দেখো, উই ড্যাশ ড্রিঙ্ক অর ড্র্যাঙ্ক অর ড্রাঙ্ক ওয়াটার এভরিডে। এখানে দেখো প্রতিনিয়ত কাজ বোঝাচ্ছে, অর্থাৎ একটা হ্যাবিচুয়াল, অর্থাৎ একটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ উই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, প্রেজেন্ট ফর্ম বসবে এখানে, উই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে। জিএটা দেখো, দ্য অ্যাডভার্ব ফর্ম অফ কমপ্লিট। কমপ্লিটের অ্যাডভার্ব ফর্ম লিখতে হবে, তাহলে এটা হবে কমপ্লিটলি। এইচটা দেখো, মিতা ড্যাশ সুইম।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে এর নিয়মটা কি? প্রথমে থাকবে সাবজেক্ট, দেখো আমি এখানে লিখে দিচ্ছি সাবজেক্ট, তারপর থাকবে অ্যাম, ইজ, আর, ওকে, তারপর থাকবে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর থাকবে অবজেক্ট, অবজেক্ট, আর তারপর থাকবে আদার্স। ঠিক আছে, এই নিয়মটা তোমরা পিডিএফে পেয়ে যাবে, তাও একবার দেখে নাও। মিতা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর বসবে। মিতা যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে ইজ বসবে। তারপর আছে ভার্ভ, ভার্ভের সঙ্গে আইএনজি যোগ। এখানে ভার্ভ কি আছে? সুইম, তাহলে সুইমের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে হলো মিতা ইজ সুইমিং। বোঝা গেল? আরেকটা দেখো, জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড। এটা বলেছে যে আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট। এটা কি ধরনের সেন্টেন্স সেটা লিখতে হবে। এখানে দেখো একটা অর্ডার বোঝাচ্ছে, অর্থাৎ নির্দেশ বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেটা দেখো, আই হ্যাড নেভার গন টু মাই স্কুল সিন্স দেন। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য গিভেন সেন্টেন্স অ্যান্ড রাইট। এই সেন্টেন্সটা কি টেন্স সেটা লিখতে হবে। দেখো, আই হ্যাড নেভার গন টু মাই স্কুল সিন্স দেন, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, যেহেতু এটা পাস্টের কোনো ঘটনা বোঝাচ্ছে। বোঝা গেল? এরপর দেখো চারেরটা কি বলেছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 2 দ্যাট মিন দ্য ফলোয়িং। নিচের যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের মিনিং ওয়ার্ড কি হবে সেটা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো, স্টাইল, স্টাইল মানে হচ্ছে ভঙ্গি বা ধরন। তাহলে স্টাইলের একটা মিনিং ওয়ার্ড কি হবে? স্টেন্স, স্টেন্স মানে হচ্ছে ভঙ্গি, STANCE, স্টেন্স। ওকে, এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ শর্ট স্টোরি উইথ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইট। নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটা ছোট গল্প লিখতে হবে এবং গল্পতে একটা সুইটেবল টাইটেল অর্থাৎ শিরোনাম দিতে হবে এবং এর একটা নীতিকথা লিখতে হবে। তাহলে দেখো রাইটিং স্কিলে যেটা দেওয়া আছে আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।